সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজ বাংলা বানান নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা স্ক্রিনে 3টে বানান দেখতে পাচ্ছ। বাংলা বানান ঠিক কি হয়, কখন দীর্ঘইকার, কখন হ্রস্বইকার, এই নিয়ে আমাদের নানান কনফিউশন থাকে। কনফিউশনটা কীরকম, যে কখন কি হবে আমরা ঠিক বুঝে উঠতে পারি না, এবং তখন আমাদের এরকমও মনে হয় যে তাহলে বোধহয় বাংলা বানান কোনো নিয়ম মেনে চলে না। তা কিন্তু একেবারেই নয়। বাংলা বানান খুবই নিয়ম মেনে চলে, এবং যত দিন যাচ্ছে বাংলা বানানের সরলীকরণ হচ্ছে। ক্লাসে অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হই যে এই যে বাংলা বানানের সরলীকরণ হচ্ছে, নতুন নতুন বানান হচ্ছে, এগুলো কিভাবে জানতে পারবো? তোমরা অনেক সময় দেখতে পাও নিশ্চয়ই যে পুরনো প্রিন্টের বই পড়লে একরকম বানান দেখতে পাই আমরা। ধরো বাড়ি বানানটা আমরা দর্শনরয়ে দীর্ঘইকার দেখতে পাই। ধরো ঘড়ি বানান দর্শনরয়ে দীর্ঘইকার দেখতে পাই। এই বাড়ি ঘড়ি এই বানানগুলো এখনও কি তাই? নিশ্চয়ই না। এখন আমরা দুটি ক্ষেত্রেই হ্রস্বইকার দেখতে পাই। এবং দেখো, এগুলো দেখে দেখে আমাদের চোখ এমনভাবে সেট হয়ে গেছে। বয়াকার দর্শনরয়ে হ্রস্বইকার, ঘ দর্শনরয়ে হ্রস্বইকার, এগুলো দেখে আমাদের ঠিক লাগে। যদি আমি উল্টোটা লিখি, ধরো যদি আমি লিখি যে বয়াকার দর্শনরয়ে দীর্ঘইকার বা ঘ দর্শনরয়ে দীর্ঘইকার, তাহলে ভারী অদ্ভুত লাগবে আমাদের, তাই না? এইখানে একটা কথা বলার, যে বানান ব্যাপারটা আসলে অনেকটাই আমাদের চোখের সঙ্গে সম্পর্কযুক্ত, যে কারণে বাংলা বানানের যতই নিয়মকানুন পড়ো না কেন, আলটিমেটলি কিন্তু যদি তুমি বাংলা বই বেশি পড়ো, তাহলে তোমার চোখে বাংলা বানানগুলো সেট হয়ে থাকবে এবং তোমার লিখতে অনেক বেশি সুবিধা হবে। যাই হোক, আমরা বাংলা বানানের কিছু বেসিক সূত্র এবার পড়ে ফেলব। দেখো, স্ক্রিনে তোমরা 3টে বানান দেখতে পাচ্ছ: কাহিনী, প্রতিযোগিতা এবং নদিয়া। তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি, আসলে 10 সেকেন্ড। তোমরা একটু ভেবে নাও যে কোন বানানটা ঠিক আর কোনটা ভুল। 10 সেকেন্ড আমি তোমাদের সময় দিলাম। আমি কিছু বলবো না, তারপর আমি বলবো। অপশান এ আর অপশান বি আমি মার্ক করে দিচ্ছি। তোমরা আমায় বলবে কোনটা কোন বানান হচ্ছে বলে তোমাদের মনে হয়। তোমরা কমেন্ট করতে পারো। একটু সময় নিচ্ছি। দেখো, কাহিনী বানানটা অপশান এ হচ্ছে দুটোই হ্রস্বইকার, অপশান বি দুটোই দীর্ঘইকার, একটা হ্রস্বইকার একটা দীর্ঘইকার। আমরা তো সংস্কৃত অনুযায়ী বাংলা বানান হয় বলে এটাও জানি যে বাংলায় ইনি প্রত্যয় বলে একটা ব্যাপার হয়, যে প্রথমটা হ্রস্বইকার তারপর দীর্ঘইকার। কিন্তু কাহিনীর ক্ষেত্রে অপশান এ ঠিক হবে, অপশান বি ভুল। প্রতিযোগিতা, দেখো আমাদের মনে হতে পারে অপশান বি ঠিক, কারণ যেহেতু প্রতিযোগী বানানে দীর্ঘইকার হয়, কিন্তু তা নয়। প্রতিযোগিতা অপশান এ এগেন ঠিক, অপশান বি ভুল। এবার নদিয়ার ক্ষেত্রে আমাদের বহু জনের হয়তো মনে হবে আমরা রাস্তাঘাটে চলাফেরায় বহু ফ্লেক্স, বহু সাইনবোর্ডে দেখতে পাই নদিয়া বানানটা অপশান এ লেখা রয়েছে, কিন্তু না, নদিয়া বানান চেঞ্জ হয়ে অপশান বি হয়ে গেছে। অপশান এ ভুল, অপশান বি ঠিক। তোমরা যারা আনন্দবাজার পত্রিকা পড়ো, নদিয়ার পাতায় চোখ দিলে দেখতে পাবে যে নদিয়া বানানটা কিন্তু হ্রস্বইকার দিয়ে লেখা হয়। তাহলে কোন বানান শুদ্ধ আমরা বুঝতে পারলাম। এবার কেন এরকম হচ্ছে, কখনো দীর্ঘইকার কখনো হ্রস্বইকার, এই ব্যাপারটা কেন হয় সেটা জানবার জন্য আমরা কিছু বেসিক নিয়ম সূত্রাকারে পড়ে ফেলব।
বাংলা বানানের কিছু নিয়ম। প্রথম নিয়ম, যেসব শব্দ সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে অর্থাৎ তৎসম শব্দ, সেই সব শব্দের ক্ষেত্রে বানান সংস্কৃত বানান অনুযায়ী হবে। আমরা বাংলা ভাষার জন্ম ইতিহাস পড়েছি, আমরা এটাও জানি যে বাংলায় তৎসম শব্দের সংখ্যা প্রায় 60,000। এই 60,000 শব্দ, তার ক্ষেত্রে কিন্তু বানান হবে সংস্কৃত বানান অনুযায়ী। খেয়াল করো, সংস্কৃত উচ্চারণ অনুযায়ী কিন্তু নয়, কারণ উচ্চারণ সংস্কৃত থেকে বাংলায় এসে পরিবর্তিত হয়, কিন্তু বানান পরিবর্তিত হয় না। তাই জন্য শশী, মন্ত্রী এই বানানগুলো দীর্ঘইকার দিয়েই হবে। এখনকার নিয়মে অনেক সময়ই আমরা অনেক বানান সরলীকরণের চেষ্টা করি, যেখানে দীর্ঘইকার দরকার নেই হ্রস্বইকার ব্যবহার করি, কিন্তু যে শব্দ তৎসম শব্দ তার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম ফলো করা যাবে না, সেই সব ক্ষেত্রে বানান সংস্কৃত বানান অনুসারেই হবে। 2 নম্বর সূত্র, দীর্ঘইকার যুক্ত শব্দের শেষে যদি সংস্কৃত প্রত্যয় যুক্ত হয় তবে দীর্ঘইকার পরিবর্তিত হয়ে হ্রস্বইকার হবে। যেমন শশী যুক্ত ভূষণ, শশীভূষণ। খেয়াল করো, শশী বানানে দীর্ঘইকার, কিন্তু তার সঙ্গে যখনই সংস্কৃত প্রত্যয় ভূষণ যুক্ত হয়েছে তখন শশীভূষণ হয়ে যাচ্ছে হ্রস্বইকার। ঠিক তেমনভাবে প্রতিযোগী বানানে রয়েছে দীর্ঘইকার, কিন্তু তার সঙ্গে তা যুক্ত হয়ে যাচ্ছে প্রতিযোগিতা, সেটা কিন্তু হ্রস্বইকার। একইভাবে সহযোগিতা, সহযোগী বানানে দীর্ঘইকার, কিন্তু যখন তার সঙ্গে ত যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে হ্রস্বইকার। কিন্তু বাংলা বা অন্যান্য বিদেশি প্রত্যয় যুক্ত হলে দীর্ঘইকার পরিবর্তিত হয়ে হ্রস্বইকার হবে না। জাস্ট আগেরটাতে দেখলাম আমরা যে যদি তৎসম প্রত্যয় যুক্ত হয় তাহলে দীর্ঘইকার হ্রস্বইকার হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে দীর্ঘইকার হ্রস্বইকার হবে না। মন্ত্রী যুক্ত গিরি, দেখো মন্ত্রীর দীর্ঘইকার কিন্তু দীর্ঘইকারই রইল। যদি আমি হ্রস্বইকার দিয়ে মন্ত্রীগিরি লিখি সেটা কিন্তু মোটেই, যদি আমি হ্রস্বইকার দিয়ে মন্ত্রীগিরি লিখি তাহলে সেটা কিন্তু মোটেই ঠিক হবে না। মন্ত্রীগিরি এই বানানটা মোটেই ঠিক হবে না। কিন্তু মজা হচ্ছে এই, যদি আমি মন্ত্রিসভা লিখি, তোমরা বইটা খুললেও দেখতে পাবে মন্ত্রিসভা ম দন্তের নয় তয়ে, রফলা হ্রস্বইকার, দন্তের স ভয়াকার। কেন এক্ষেত্রে মন্ত্রী বানানের দীর্ঘইকার হ্রস্বইকার হয়ে গেল? কারণ সভা হচ্ছে সংস্কৃত প্রত্যয়। তাহলে কখন হ্রস্বইকার থাকছে কখন দীর্ঘইকার, এই ব্যাপারটা বোধহয় আমরা বুঝলাম। খুব সিম্পল, যদি তৎসম শব্দ হয়, তৎসম প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে হ্রস্বইকার হয়ে যাচ্ছে, আর যদি বাংলা বা অন্যান্য বিদেশি প্রত্যয় যুক্ত হয় তাহলে হ্রস্বইকার হচ্ছে না, দীর্ঘইকারই থাকছে। অতৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘস্বরের পরিবর্তে হ্রস্বস্বর ব্যবহৃত হবে। এটা আমরা সবাই জানি, নতুন করে বলবার কিছু নেই। যেমন হীরা হিরে, ধুলা ধুলো, পূজা পুজো। তোমরা পরীক্ষার খাতায় প্রায়ই দেখি ভুল লেখো, অনেক সময় পরীক্ষার খাতা কেন ক্লাসের খাতাতেও ভুল লেখো। যখন তুমি পুজো লিখছো তখন কিন্তু হ্রস্বও হবে, দীর্ঘও হবে না। যখন তুমি ধুলো লিখছো তখন কিন্তু হ্রস্বও হবে, দীর্ঘও হবে না। এটা খুব ইন্টারেস্টিং, যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে তখন কয়রস্যি কি ব্যবহৃত হবে। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে কখন কয়রস্যি কি আর কখন কয় দীর্ঘই কি ব্যবহার করা হবে। দেখো, যখন কয় রস্যই কি তার উত্তর অবশ্যই হ্যাঁ বা না, ইয়েস বা নোতে হবে। কীরকম? যেমন ধরো
এটা আমরা বলবার সময় কণ্ঠস্বরের পার্থক্য খুব বুঝতে পারি। যেমন ধরো, যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি আইসক্রিম খাবে, তুমি উত্তরে বলবে হ্যাঁ খাবো বা না খাবো না। কিন্তু যদি তোমায় বলি তুমি কি আইসক্রিম খাবে, তখন তো তুমি ফ্লেভার বলবে, চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ। দেখো, আমি মুখে বলছি বলে কণ্ঠস্বরের তারতম্যে এটা বোঝাতে পারলাম, কিন্তু লেখার সময় তাহলে এটা কিভাবে বোঝাবো? লেখার সময় এটা বোঝাবো কয় রস্বই ব্যবহার করে এবং কয় দীর্ঘই ব্যবহার করে। যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে, তখন কয় রস্বই ব্যবহৃত হবে। যেমন, তুমি কি সপ্তম শ্রেণীতে পড়ো? উত্তর অবশ্যই হবে হ্যাঁ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। কিন্তু যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর পরিবর্তে অন্য কিছু হয়, তখন কি ব্যবহৃত হয়, কয় দীর্ঘই কি। যেমন, তোমরা এখন কি ক্লাস করছো? উত্তর হবে বাংলা। এই পার্থক্যটা কিন্তু মনে রেখো, এটা তোমাদের সর্বত্র ভীষণ কাজে লাগবে। অনেক বড় বড় মানুষও এই সিলি মিস্টেকটা করে থাকেন, তোমরা কখনোই ভুলটা করো না। 6 নম্বর সূত্র, তৎসম শব্দের শেষের বিসর্গ উচ্চারিত হয় না বলে শব্দের শেষে তা থাকলেও লুপ্ত হয়ে যায় বাংলা বানানে। ক্রমশ, ফলত, এগুলো পুরনো বানানে দেখবে লাস্টে বিসর্গ দিয়ে লেখা হতো, কিন্তু এখন আর লাস্টে বিসর্গ দিয়ে লেখা হয় না। যেহেতু বিসর্গটা উচ্চারণ করতে পারি না লাস্টে, আমরা তো ক্রমশ এরকম একটা হ সাউন্ড, এইচ সাউন্ড দিয়ে বলি না, বা ফলত এরকমভাবে তো বলি না, তাই জন্য বিসর্গ লুপ্ত হয়ে গেছে, আর বিসর্গ লেখার দরকার নেই। বাংলা ভাষার সঙ্গে সঙ্গে বানানো আসলে অনেকটাই স্মার্ট হয়ে যাচ্ছে, কিন্তু বিসর্গ সন্ধির ফলে বিসর্গ যদি শব্দের মাঝে থাকে, তবে তা বাংলায় লুপ্ত হবে না। ধরো, তুমি এটা শুনে ভাবলে যে আচ্ছা, তৎসম শব্দের শেষের বিসর্গ উচ্চারিত হয় না বলে লুপ্ত, বেশ, যেখানে যত বিসর্গ পাচ্ছি লুপ্ত করে দেব, তা কিন্তু নয়। যদি বিসর্গ সন্ধির ফলে কোনো বিসর্গ আসে শব্দের মাঝে, তাহলে লুপ্ত হবে না। যেমন, অতঃপর, বয়স সন্ধি। দেখো, উচ্চারণেও কিন্তু অতঃপর আর অতঃপর পার্থক্য আছে, বয়সন্ধি আর বয়স সন্ধি পার্থক্য আছে। এরপরে আমাদের কনফিউশন যে জফলা কোথায় হবে। দেখবে সূর্য বানানে আমরা আগে জফলা দেখতে পেতাম, আচার্য, ভট্টাচার্য এইসব বানানে দেখতে পাই, আবার দেখতে পাইও না। তাহলে কোনটা ঠিক? এক্ষেত্রে খুব সিম্পল ব্যাপার হচ্ছে যে যদি আগের বর্ণে জফলা থাকে, যেমন ধরো সূর্য, যেমন ধরো আচার্য, যেমন ধরো ভট্টাচার্য, তাহলে আর জফলাটা হবে না। কিন্তু ধরো অর্ঘ্য বানানের ক্ষেত্রে যেহেতু পূর্ববর্তী বানানে দ্বিত্ব হয়নি, তাই জফলা থাকবে। এক্ষেত্রে তোমাদের বলি একটু, দ্বিত্ব কাকে বলে? দ্বিত্ব মানে হচ্ছে কোনো বর্ণ ডাবল হয়ে যাওয়া। ব্যাপারটা কীরকম? ধরো, যদি অর্ঘ্য বানানে আমি এভাবে লিখতাম যে অ ঘয় ঘয় রেফ জফলা, তাহলে জফলাটা হতো না। কিন্তু যেহেতু অ ঘয় রেফ জফলা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সূর্য বানানে জফলা হবে না, কারণ সূর্য অলরেডি তো একটা অন্তস্থ জ রয়েছে, জফলা মানে তো অন্তস্থ জ। তাহলে এই একটা অন্তস্থ জ থাকার পরে যদি আবার জফলা দিই, তাহলে তো দ্বিত্ব ডাবল হয়ে যাচ্ছে, সেইটা করা যাবে না। ঠিক সেই কারণে সূর্যতে জফলা হবে না, আচার্যতে হবে না, ভট্টাচার্যতে হবে না, কিন্তু অর্ঘ্যতে আবার হবে। অতৎসম শব্দের ক্ষেত্রে বানান সরলীকৃত হবে, যেমন দীর্ঘ ইয়ের বদলে হ্রস্ব ই হবে। যেমন নদিয়া। আমরা শুরুতেও এটা বলছিলাম যে যে সমস্ত শব্দ তৎসম তার ক্ষেত্রে বানান অপরিবর্তিত, যেগুলো তৎসম নয় সেক্ষেত্রে সরলীকৃত বানান আমরা গ্রহণ করব।
ঠিক এই কারণেই নদিয়া বানানটা সরলীকৃত হয়ে গেছে। কিন্তু তা বলে নদিয়া থেকে ইন্সপায়ার হয়ে তুমি যদি ন দয়রস্যি নদী লেখো, সেটা কিন্তু মোটেই ঠিক নয়। নদী বানান ন দয় দীর্ঘই হবে, কারণ সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। তৎসম শব্দে সন্ধির কারণে পূর্বপদের শেষে ময় হসন্ত থাকলে তার জায়গায় অনুস্বর হয়। আচ্ছা, স্লাইডে ময় হসন্তটা পড়েনি, আমি একটু দিয়ে দিচ্ছি। তৎসম শব্দে সন্ধির কারণে পূর্বপদের শেষে ময় হসন্ত থাকলে তার জায়গায় অনুস্বর হয়। যেমন অহম যুক্তকার অহংকার। কেন এই অনুস্বরটা হলো? কারণ অহমের ক্ষেত্রে ময় হসন্ত ছিল। যদি ময় হসন্ত না থাকে তাহলে কিন্তু অনুস্বর হবে না। কিন্তু পূর্বপদে ময় হসন্ত, আবারও হসন্তটা মিস করে গেছি, পূর্বপদে ময় হসন্ত না থাকলে কখনোই অনুস্বর হবে না। যেমন অঙ্ক, অ অনুস্বর ক, অঙ্ক মোটেই হবে না। অঙ্কর ক্ষেত্রে অ উঙায় কয় অঙ্ক, ব উঙায় গয় বঙ্গ আতঙ্ক, এরকমভাবেই হবে। অহংকারের ক্ষেত্রে উঙা হতেই পারত অনুস্বরের পরিবর্তে, কিন্তু বাকি অন্য ক্ষেত্রে সেইটা হতে পারে না, কারণ পূর্ববর্তী বর্ণে পূর্বপদে ময় হসন্ত নেই। রেফ ব্যবহার করলে পরবর্তী ব্যঞ্জন নিয়ে অনেক ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। এ ব্যাপারে মনে রাখতে হবে যে রেফের পরবর্তী ব্যঞ্জনের বা একই বর্গীয় ব্যঞ্জনের দ্বিত্ব ঘটবে না। দ্বিত্ব কাকে বলে আমরা জেনে গেছি। দ্বিত্ব মানে হচ্ছে ডাবল হওয়া। যদি অনেক সময় ধরো আমরা দেখতে পাই যে ব্যানার্জি বানানটা বর্গীয় জয়ে রেফ দীর্ঘি এরকম দেখতে পাই, কিন্তু সেটা মোটেই ঠিক বানান নয়। বরং ধরো অর্জন বানানটা তোমরা দেখতে পাচ্ছ, অ বর্গীয় জয়ে রেফ দন্তের ন, এইটা কিন্তু মোটেই ঠিক বানান নয়। কেন না? রেফের এ ব্যাপারে মনে রাখতে হবে যে রেফের পরবর্তী ব্যঞ্জনের বা একই বর্গীয় ব্যঞ্জনের দ্বিত্ব ঘটবে না, একটাই জ হবে। ধরো আমি যদি অর্ধেক লিখি, যদি আমি লিখি অ দয় ধয় একার রেফ ক, এটা কিন্তু ভুল বানান। দেখো একই ব্যঞ্জনের যেমন দ্বিত্ব হবে না, তেমন একই বর্গীয় ব্যঞ্জনেরও দ্বিত্ব ঘটবে না। তাহলে অর্ধেক বানান কি হবে? অ ধয় রেফ একার ক। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বর্গীয় ব্যঞ্জন কাকে বলে বুঝতে পারছো। আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে বর্গীয় বর্ণ বলে, এবং এর মধ্যে প্রতিটা এই যে ক খ গ ঘ উ, এই যে 5টা করে সজ্জা, এগুলোকে এক একটা বর্গ বলে। ক বর্গ, ট বর্গ, চ বর্গ, এভাবে বিভিন্ন বর্গ রয়েছে, তোমরা জানো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বানানের কিছু বেসিক নিয়ম। পরবর্তী ক্লাসে আমরা নত্ব বিধান, অর্থাৎ কোথায় দন্তের ন কোথায় মূর্ধন্য হবে, এবং সত্য বিধান, অর্থাৎ কোথায় দন্তের স কোথায় তালব্য স কোথায় মূর্ধন্য স, তা নিয়ে আলোচনা করব। আজ তবে এই পর্যন্তই। তোমরা এই নিয়মগুলো মনে রাখলে বানান তোমাদের শিখতে বেশ খানিকটা সুবিধা হবে। তবুও তারপরে বলি, আলটিমেটলি কিন্তু বানান আমাদের মুখস্থ করে নয়, বরং বাংলা বই পড়ার অভ্যেস জারি রাখলে তবে শেখা অনেক বেশি সহজ হয়। সুতরাং তোমরা অবসর সময়ে অতি অবশ্যই বই পড়ো। বেশ, আজ তবে এই পর্যন্তই। এই রকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে তোমরা ভিজিট করতে পারো।